এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব আবহ বিকারের ফলে সৃষ্ট ভূমিরূপ। আমি এর আগের দুটো ক্লাস নিয়েছি আবহ বিকার সম্পর্কে, যেখানে আলোচনা করেছি আবহ বিকার নিয়ন্ত্রক, আবহ বিকার কোথায় কেমন ধরনের হয় এবং রাসায়নিক আবহ বিকার এবং যান্ত্রিক আবহ বিকার সম্পর্কে আগের দুটো ক্লাসে আলোচনা করেছি। আজকে আবহ বিকার সম্পর্কে শেষ ক্লাস, যেখানে আমরা আলোচনা করব আবহ বিকারের ফলে সৃষ্ট ভূমিরূপ সমূহ। এই আবহ বিকারের ফলে সৃষ্ট ভূমিরূপ সমূহ যদি আমরা নজর রাখি, সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিরূপ হিসাবে আমরা বলবো রেগোলিথ এবং স্যাপ্রোলাইট। 2 নম্বর ভূমিরূপ হিসাবে বলবো মরু ভার্নিস। 3 নম্বর ভূমিরূপ হিসাবে বলবো পাটিনা। 4 নম্বর ভূমিরূপ হিসাবে বলবো কেস প্রাঙ্ক। তারপরে 5 নম্বর স্ক্রি বা ট্যালাস। তারপরে 6 নম্বর আবহ বিকার জাত নিম্নভূমি বা গর্ত। 7 নম্বর হলো টর বা ক্যাসল ক্যাপিচ এবং 8 নম্বর ভূমিরূপ হলো হানিকম্ব। 9 নম্বর ভূমিরূপ হলো ইনসেলবার্জ বা বর্নহার্ড এবং শেষ হলো সবথেকে গুরুত্বপূর্ণ আর একটা ভূমিরূপ হলো ইচ প্লেন। এই কটা ভূমিরূপ তোমাদের বলবো কিভাবে তৈরি হয় এবং যে কটার ছবি দেখানো যাবে সেইগুলো তোমাদের ছবি দেখবো, বাকি ছবি দেখানো সম্ভব হবে না, কারণ সব কটার ছবি পাওয়াও যায় না। ঠিক আছে, এখানে যে কটা ছবি পাওয়া যাবে তোমাদের দেখাবো। প্রথম আমরা আলোচনা করব কোন ভূমিরূপ সম্পর্কে। প্রথম আমরা ভূমিরূপ আলোচনা করব রেগোলিথ এবং স্যাপ্রোলাইট সম্পর্কে। ঠিক আছে, স্যাপ্রোলাইট, এই যে দুটো ভূমিরূপ বললাম রেগোলিথ এবং স্যাপ্রোলাইট, এই দুটো ভূমিরূপ আবহ বিকারের ফলে তৈরি হয়। তবে আমরা আলোচনা করছি কি রেগোলিথ এবং স্যাপ্রোলাইট। এখানে রেগোলিথ বলতে কি বোঝায়? রেগোলিথ বলতে বোঝায় যে আবহ বিকারের ফলে কোন একটা জায়গায় যখন শিলা চূর্ণ বিচূর্ণ হয়, এটা একটা শিলা অঞ্চল, এই শিলাটা যখন চূর্ণ বিচূর্ণ হবে তখন এই চূর্ণ বিচূর্ণ পদার্থগুলো ভূপৃষ্ঠের ওপরে একটা আস্তরণ তৈরি করবে। এই ভূপৃষ্ঠের ওপরে তৈরি করা এই আস্তরণকেই বলা হয় কি রেগোলিথ। একটা লেয়ার তৈরি করবে চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ড দিয়ে, এটাকেই বলা হবে কি রেগোলিথ। ঠিক আছে, এটাকেই বলা হবে রেগোলিথ। সাধারণভাবে যদি বলি যে নরম স্তরকে, শিলা এবং খনিজের নরম স্তরকে কি বলা হয়? শিলা এবং খনিজের নরম স্তরকে বলা হয় রেগোলিথ। ঠিক আছে, এরপর আছে স্যাপ্রোলাইট। স্যাপ্রোলাইট বলতে কি বোঝায়? এখানে কোনো রকম স্থানান্তরিত হবে না, শিলা কি হবে রাসায়নিকভাবে বিয়োজিত হবে। ঠিক আছে, স্থানান্তরিত না হওয়া বিয়োজিত শিলাকে বলা হয় স্যাপ্রোলাইট। ঠিক আছে, কি বলা হয়? স্থানান্তরিত না হওয়া রাসায়নিকভাবে বিয়োজিত শিলাকে স্যাপ্রোলাইট বলা হয়। ঠিক আছে, এখানে সাধারণভাবে শুধুমাত্র বিয়োজিত হবে। ঠিক আছে, আমি তোমাদের ছবি দেখাচ্ছি, ছবিটা দেখো এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ, এই যে এই অংশটা, এই অংশটাকে বলা হয় কি স্যাপ্রোলাইট, অর্থাৎ এটা কি হচ্ছে রাসায়নিকভাবে বিয়োজিত হয়েছে। ঠিক আছে, তারপরে আরেকটা ছবিতে দেখতে পাচ্ছ যে এই অংশটা শিলাস্তরের ভেতরের এই অংশটা রাসায়নিকভাবে বিয়োজিত হয়েছে, দিয়ে তৈরি করেছে কি স্যাপ্রোলাইট।
ঠিক আছে, মনে থাকবে যে শিলা স্থানান্তরিত না হয়ে সাধারণভাবে বিয়োজিত হয়ে যায়, ঠিক আছে, রাসায়নিকভাবে, তাকেই বলা হয় স্যাপ্রোলাইট। তবে আমাদের প্রথম ভূমিরূপ হয়ে গেল। এরপরে দ্বিতীয় ভূমিরূপ আছে মরু ভার্নিস। দ্বিতীয় ভূমিরূপ আমরা পড়ব মরু ভার্নিস। 2 নম্বর ভূমিরূপ হলো আমাদের মরু ভার্নিস। মরু ভার্নিসকে ইংরেজিতে বলা হয় ডেজার্ট ভার্নিস। আগের যেটা বললাম সেটা ইংরেজিতে এবং বাংলায় একই বলা হয়। মরু ভার্নিস কিভাবে তৈরি হয়? মরু ভার্নিস তৈরি হয় মরু অঞ্চলে, ঠিক আছে, মরু অঞ্চলে কোয়ার্টজ কণা অর্থাৎ সূক্ষ্ম সূক্ষ্ম কোয়ার্টজ কণা এবং শিলাখণ্ড কখনো কখনো বোল্ডারের ওপর চকচকে আস্তরণ তৈরি করে। তাহলে মনে রাখবে এখানে বোল্ডারের উপর চকচকে আস্তরণ তৈরি করে, ঠিক আছে। কারা তৈরি করে? সূক্ষ্ম কোয়ার্টজ কণা এবং শিলাখণ্ড দ্বারা এটি হয়, ঠিক আছে। এটাকে বলা হয় কি? মরু ভার্নিস। বোঝা গেছে? এই আস্তরণটা অনেকটা পাতলা হয়, অনেকটা পাতলা হয়। তোমাদের ছবি দেখাবো, ছবি দেখালে আরো ভালো করে বুঝতে পারবে। এটা কখনো কখনো লোহা অক্সাইড, ম্যাঙ্গানিজ অক্সাইড, লোহা অক্সাইড, ম্যাঙ্গানিজ অক্সাইড এবং কখনো সিলিকা দ্বারাও গঠিত হয়, ঠিক আছে। আমি তোমাদের ছবি দেখাই, ছবি দেখালে আরো ভালো করে বুঝতে পারবে। দেখো ছবিটা দেখো, এই যে এই জায়গাটা একটা চকচকে আস্তরণ তৈরি করেছে, এই যে এই জায়গাটা একটা চকচকে আস্তরণ তৈরি করেছে, যেখানে চকচকে আস্তরণ, এই যে এই জায়গাটা চকচকে একটা আস্তরণ তৈরি করেছে, এইগুলোকে কি বলা হয়? মরু ভার্নিস। এইখানে আর একটা দেখতে পাচ্ছ যে চকচকে আস্তরণ, এই জায়গাটা, এই জায়গাগুলোকে বলা হচ্ছে কি? মরু ভার্নিস, ঠিক আছে। কোয়ার্টজ কণা বা বিভিন্ন ধরনের ছোট ছোট বালিকণা দ্বারা এইগুলো তৈরি হচ্ছে, যেটাকে বলা হয় কি? মরু ভার্নিস, ঠিক আছে। এখানে আমরা সংজ্ঞাতে কি পড়লাম? সংজ্ঞাতে পড়লাম যে বোল্ডার ও ওপর চকচকে আস্তরণ তৈরি করে আবহবিকারের ফলে। কারা তৈরি করে? কোয়ার্টজ কণা এবং শিলাখণ্ড দ্বারা এটি তৈরি হয়। এটা অনেকটা পাতলাও হয়, এই যে এখানে দেখতে পাচ্ছ এটা অনেকটা পাতলা, এই জায়গাটা অনেকটা পাতলা, ঠিক আছে। আর লোহা অক্সাইড, ম্যাঙ্গানিজ অক্সাইড এবং কখনো সিলিকা দ্বারা এটা তৈরি হয়। এরপরে আমরা পড়ব 3 নম্বর ভূমিরূপ পড়ব আমরা কি? পাটিনা। 3 নম্বর ভূমিরূপ আমরা পড়ব পাটিনা। পাটিনা বলতে কি বোঝায়? পাটিনা বলতে বোঝায় এমন একটা জায়গায় আবহবিকার হয়, শিলাটা এতটাই পরিবর্তিত হয়ে যায়, আশেপাশের থেকে আলাদা হয়ে যায়, ঠিক আছে, আশেপাশের থেকে আলাদা হয়ে যায়। শিলাস্তরে এমন আবহবিকার হয় যা শিলাস্তরের বৈশিষ্ট্যকে পরিবর্তন করে দেয়, শিলাস্তরের বৈশিষ্ট্যকে পরিবর্তন করে দেয়। এবার বৈশিষ্ট্য বলতে কি বোঝায়? পরিবর্তন করে দেয় বা স্বতন্ত্র করে দেয়। স্বতন্ত্র মানে কি? সেই এলাকা থেকে আর একে চেনা যায় না, স্বতন্ত্র করে দেয়। কি ধরনের বৈশিষ্ট্য পরিবর্তন করে?
রং, সছিদ্রতা অর্থাৎ শিলার ভেতরের কণাগুলির যে ফাঁক ফোকর আছে সেইটা, ঠিক আছে, রং সছিদ্রতা পাল্টে দেয়। একেই বলা হয় কি পাটিনা। এর ছবি দেওয়া অসম্ভব, তাই ছবি দেওয়ার থেকে তোমাদের এইভাবেই মনে রাখতে হবে যে এমন আবহবিকার হয় যা শিলাস্তরের বৈশিষ্ট্যকে পরিবর্তন করে দেয় বা স্বতন্ত্র করে দেয়। অর্থাৎ এই যে শিলাস্তর আছে এই শিলাস্তরের বৈশিষ্ট্য আশেপাশের যে শিলাস্তর আছে তার থেকে পাল্টে দেয়, তাই এটার নাম হচ্ছে কি পাটিনা। বেশ, এরপরে আমাদের 4 নম্বর ভূমিরূপ কি আছে? এরপরে আমাদের 4 নম্বর ভূমিরূপ দেখি কি আছে, কেসপ্রাং। ঠিক আছে, কেনস্প্রাং আমাদের 4 নম্বর ভূমিরূপ আছে। এই কেসপ্রাং কিভাবে তৈরি হয়? কেসপ্রাং তৈরি হয় যখন একটা বড়সড় বোল্ডার, কত নম্বর? 4 নম্বর, বড় বড় বোল্ডার অনেক কটা খণ্ডে খণ্ডে ভাগ হয়ে যায়, বড় বড় বোল্ডার অনেক কটা খণ্ড খণ্ডে ভাগ হয়ে যায়, তখন তাকে বলা হয় কি কেসপ্রাং। ঠিক আছে, অনেক কটা বড় বড় খণ্ডে ভাগ হয়ে গেলে একটা বোল্ডার, তখন তাকে বলা হয় কেসপ্রাং। আমি একবার লিখে দিই, তোমরাও নোট ডাউন করে নিতে পারো যে যেসব ফাটলের দ্বারা বৃহদায়তন বোল্ডার কম সংখ্যার বড় বড় খণ্ডে বিভক্ত হয় তাদের কেসপ্রাং বলা হয়। ঠিক আছে, বড় বড় বোল্ডার ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে যাবে। ঠিক আছে, কিসের জন্য হবে? ইনসোলেশন জনিত তাপীয় কারণে এটি হবে। ঠিক আছে, ইনসোলেশন জনিত তাপীয় কারণে এটি হবে। অলিয়ারের মতে কোন শিলায় হবে? অলিয়ারের মতে গ্রানাইট শিলায় এটি হয়। ঠিক আছে, এরপরে আমাদের 4 নম্বরের পরে এটা ছবি হবে না, তোমরা বুঝতেই পারছো, বড় বড় বোল্ডার ছোট ছোট খণ্ডে বিভক্ত হয়ে যায়, এরা কি ছবি আঁকবে? এরপরে আছে, অর্থাৎ এইখানে একটা বড় বোল্ডার ছিল, এই যে বোল্ডার এটা কেমন হয়ে গেল? এইরকম ছোট ছোট এরকম খণ্ডে বিভক্ত হয়ে গেল। ঠিক আছে, প্রথমে খণ্ডে বিভক্ত হবে না, এরকম আগে ফাটল হবে। ঠিক আছে, এরকম ফাটল হবে, তারপরেই খণ্ড বিভক্ত হবে। বোঝা গেছে? এখান থেকে এরকম ভাগ হয়ে যাবে, এইগুলোকে বলা হয় কি কেনস্প্রাং। এরপরে আমাদের 5 নম্বর ভূমিরূপ হলো স্ক্রি বা ট্যালাস বা ট্যালাস। এটা কোথায় হয়? আমরা জানি যে মেরু অঞ্চলে বা উচ্চ পার্বত্য অঞ্চলে এটি হয়। দিনের বেলায় শিলাস্তরের ভেতরে জল ঢুকে যায়, দিনের বেলায় শিলাস্তরে বা তার যে ফাটল আছে সেখানে জল ঢুকে যায়, কিন্তু রাত্রিবেলা কি হয়, সেই জলটা বরফ হয়ে যায়। সেই বরফের চাপে বরফ প্রায় জল হয়ে গেলে
জল থেকে বরফ হয়ে গেলে 9% আয়তনে বেড়ে যায়। ঠিক আছে, সেই কারণে শিলা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, যেটাকে বলা হয় কি স্ক্রিবা ট্যালাস। ঠিক আছে, বোঝা গেছে? কোথায় হবে আমি দেখাচ্ছি ছবিতে, ছবি দেখালেই বুঝতে পারবে। এটা যান্ত্রিক আবহবিকারের ফলে হয়। এটা কেমন, কোন আবহবিকার জন্য হবে? যান্ত্রিক আবহবিকার, যান্ত্রিক আবহবিকার তুষারের কাজ, তুষারের কাজ দ্বারা হবে। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই যে ছবিটা, যে এখানে দিনের বেলায় জল ঢুকে গেছিল, এটা জল। ঠিক আছে, দিনের বেলায় জল ঢুকে গেছিল, কিন্তু রাত্রিবেলা জলটা বরফ হয়ে যাওয়ার কারণে এটা কি দিচ্ছে, চাপ দিচ্ছে দুই সাইডে। তার জন্য এই যে এই অংশ বরাবর, এই যে এই অংশ বরাবর, এই অংশ বরাবর ভেঙে যাবে, ভেঙে গিয়ে এরকম একটা খণ্ডে পরিণত হয়ে যাবে। এখানে এই খণ্ডগুলো পর্বতের পাদদেশে জমা হতে থাকে। এই যে এরকম খণ্ড পর্বতের পাদদেশে জমা হয়েছে, এইগুলো ওই এক একটা কি ট্যালুস বা স্ক্রি। ঠিক আছে, এইগুলো এক একটা ট্যালুস বা স্ক্রি। ঠিক আছে, বোঝা গেছে যে দিনের বেলা জল ঢুকে যায় শিলাস্তরের ভেতরে, রাত্রিবেলা বরফ হয়ে যায়, প্রায় 9% আয়তনে বেড়ে যায়। ঠিক আছে, জল যদি বরফ হয়ে যায় প্রায় 9% আয়তনে বৃদ্ধি পায়, আয়তনে বৃদ্ধি পায়। ঠিক আছে, সেই কারণে এই যে শিলায় এক্সট্রা চাপ দিচ্ছে, সেই এক্সট্রা চাপের জন্যই এটা কি হয়ে যায়, ভেঙে যাবে। এটাকেই বলা হয় কি স্ক্রিবা ট্যালাস ভূমিরূপ। ঠিক আছে, এরপরে এটা আমি আলোচনা করেছি যান্ত্রিক আবহবিকারের ভাগের মধ্যে। বেশ, এরপরে আমাদের স্ক্রিবা ট্যালাস হয়ে যাওয়ার পরে আছে আমাদের কি ভূমিরূপ, আবহবিকারজাত নিম্নভূমি। এই যে আবহবিকারজাত নিম্নভূমি, এটা আমরা এরপরে আলোচনা করব। বেশ, আবহবিকারজাত নিম্নভূমি কত নম্বর? এটা এটা হলো 6 নম্বর ভূমিরূপ। আবহবিকারজাত নিম্নভূমি, আবহবিকারজাত নিম্নভূমি, এখানে কখনো কখনো কি হয়, সমতল ভূভাগে আবহবিকারের গর্ত তৈরি হয়, সমতল ভূভাগে আবহবিকারেরই গর্ত তৈরি হয়। এটাকেই বলা হয় কি ওয়েদারিং প্যান। এর ইংরেজি কি আমি বলে দিচ্ছি, ওয়েদারিং প্যান বলা হয়। ঠিক আছে, সমতল ভূভাগের গর্তকে বলা হয় সমতল ভূভাগের গর্ত তৈরি হলে বলা হয় ওয়েদারিং প্যান। এর সঙ্গে আরো কিছু শব্দ জড়িত আছে। ঠিক আছে, গ্রানাইট শিলায়, গ্রানাইট এবং রূপান্তরিত শিলায়, গ্রানাইট এবং রূপান্তরিত শিলায় এই ধরনের গর্ত তৈরি হয়, গর্ত তৈরি হয়। কখনো কখনো এই গর্ত গামা গর্ত নামেও পরিচিত, গামা গর্ত বা গামা হোল নামেও পরিচিত। ঠিক আছে, বোঝা গেছে? এরপরে আমরা আবার বলতে পারি ঢালু ভূমিতে যদি এই গর্ত তৈরি হয়, ঢালু ভূমিতে যদি এই গর্ত তৈরি হয়, তাকে
আর্ম চেয়ার, তাকে আর্ম চেয়ার হলো বলা হয়। ঠিক আছে, আবার উলম্ব ঢালে এই গর্ত তৈরি হলে তাকে ট্যাফনি বলা হয়। তাকে কি বলা হয়? তাকে ট্যাফনি বলা হয়। ঠিক আছে, একটু কল্পনা করে নাও যে গ্রানাইট এবং রূপান্তরিত শিলায় এই ধরনের গর্ত যদি তৈরি হয়, তখন মাঝে মাঝে এই গর্তটা কোথায় তৈরি হয়? কখনো কখনো এই গর্তকে গামা গর্ত বলা হয়। আর এই গামা গর্ত যদি ঢালু জমিতে তৈরি হয়, তখন তাকে বলা হয় আর্মচেয়ার হলো। আবার কখনো কখনো এতটা উলম্ব ঢালে তৈরি হয়, সেটাকে বলা হয় কি? ট্যাফনি। এরও ছবি পাওয়া বা ছবি দেখানো মুশকিল হবে, কারণ তোমাদের বুঝিয়ে নিতে হবে বিষয়টা। ঠিক আছে, ছবিটা দেখানো যাবে না, এখানে ছবি আঁকাও যাবে না। তোমাদের এটা বুঝে নিতে হবে যে উলম্ব ঢালে আবহবিকার যত গর্ত যদি তৈরি হয় তাকে বলা হয় ওয়েদারিং প্যান। এই যে এরকম গর্ত, রিয়াল ছবি দেখানো মুশকিল, কোথায় আছে রিয়াল ছবি পাওয়া? এখানে একটা ভূমিভাগ, এই ভূমিভাগে যদি এরকম গর্ত তৈরি হয়, এরকম কোনো কারণে গর্ত তৈরি হয়, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় ওয়েদারিং প্যান। এই গর্তটা এরকম একটা ভূমিভাগ, ঢালু জায়গা, এই ঢালু জায়গায় যদি এরকম গর্ত তৈরি হয়, তখন তাকে বলা হয় আর্মচেয়ার হলো। ঠিক আছে, আর যদি খাড়া ঢালে তৈরি হয়, এটা তো মৃদু ঢালু হলো, এটা কি? এটা আর্মচেয়ার, যেটা বললাম এটা হলো ওয়েদারিং প্যান। আর এটা ধরে নাও উলম্ব জায়গা, এই উলম্ব জায়গায় যদি গর্ত তৈরি হয়, এই উলম্ব জায়গায় যদি গর্ত তৈরি হয়, তাকে কি বলা হবে? তাকে বলা হবে ট্যাফনি। ঠিক আছে, এটা আর্মচেয়ার, এটা হলো ট্যাফনি। বাস্তব ছবি দেখানো সম্ভব নয়, তাই তোমাদের একেই দেখালাম মোটামুটি। এটাকে বলা হয় ট্যাফনি। এরপরে আমাদের ভূমিরূপ, এটা ওয়েদারিং প্যান হয়ে গেল 6 নম্বর। এরপরে আমাদের ভূমিরূপ আছে কি? এরপরে আছে আমাদের ভূমিরূপ টর বা এবং ক্যাসল ক্যাপিজ। এর আমি ছবি দেখাতে পারবো। ঠিক আছে, টর এবং ক্যাসল ক্যাপিজ। বেশ, টর এবং ক্যাসল ক্যাপিজ কেমন করে তৈরি হবে? 7 নম্বর ভূমিরূপ হলো টর এবং ক্যাসল ক্যাপিজ। টর এবং ক্যাসল ক্যাপিজ কিভাবে তৈরি হয়? যেখানে কি হয়, প্রচুর পরিমাণে আবহবিকার হয়, মানে মানে কিভাবে হয় আমি ছবিটা দেখাই, তাহলে বুঝতে পারবে। দেখো ছবিটা দেখতে পাচ্ছ, যে ছবিটা এখানে যে আবহবিকার খুব সূক্ষ্মভাবে হয়েছে এই জায়গাগুলোতে, এই যে এই জায়গাগুলোতে ফাটল তৈরি হয়েছে শিলায়। এই যে দাগ দাগগুলো দেখছো, এগুলো কি? শিলা ফাটল তৈরি হয়েছে। এই শিলা ফাটল তৈরি হওয়ার পরে এই ফাটল অংশগুলো শিলাস্তর থেকে কি হয়ে গেছে? অপসারিত হয়ে গেছে। অপসারিত হওয়ার পরে এইগুলো দাঁড়িয়ে আছে, এরকম ছোট ছোট টিলার আকারে দাঁড়িয়ে আছে, ছোট ছোট খণ্ডের আকারে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এইগুলোই হলো টর। এইগুলোকে কি বলা হয়? টর। ছোট ছোট যে খণ্ডগুলো দাঁড়িয়ে আছে আর বাদ বাকিগুলো সরে গেছে, এগুলোকে বলা হয় কি?
টর বলা হয়। বোঝা গেছে? আর টরটা আরো ক্ষয়প্রাপ্ত হয়ে যখন এই রকম দাঁড়িয়ে আছে এই জিনিসগুলোকে, এইগুলোকে বলা হয় কি? ক্যাসল ক্যাপিজ। বোঝা গেছে? সাধারণভাবে মরু অঞ্চলে যে ইনসেলবার্জ গুলো থাকে সেইগুলো এখানে ক্ষয়প্রাপ্ত হয়ে তৈরি হয়। তবে টর বলতে কি বোঝায়? এই যে ছোট ছোট যে টুকরো টুকরো খণ্ডে ভাগ হয়ে গেল শিলাখণ্ডগুলো, এগুলোকে বলা হয় টর। আর যেখানে এই কালো অংশগুলো দেখছো, এই যে কালো অংশগুলো, এই যে এই অংশগুলো, এই কালো অংশগুলো, এই যে এই বরাবর এই অংশগুলো, এইগুলো কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়েছে। ঠিক আছে, এইগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, কালো অংশগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। আর বাকি যে শেষ পর্যন্ত দাঁড়িয়ে রইলো যেগুলো, বাকি যে শেষ পর্যন্ত দাঁড়িয়ে রইলো বোল্ডার স্তূপে পরিণত হয়ে গেল, এই যে এইগুলোকে বলা হয় কি? ক্যাসল ক্যাপিজ। এগুলোকে বলা হয় ক্যাসল ক্যাপিজ। তবে টর বলতে কি বোঝায় ছোট্ট করে এক লাইনে আমি লিখিয়ে দিচ্ছি, টর এবং ক্যাসল ক্যাপিজ। এখানে আমি যদি সংজ্ঞা হিসাবে বলি যে চারপাশে ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে আর মাঝখানের জায়গাটা উঁচু হয়ে দাঁড়িয়ে আছে, এই জায়গাগুলো উঁচু হয়ে দাঁড়িয়ে আছে, টুকরো টুকরো খণ্ডে ভাগ হয়ে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে, এই জায়গাগুলোকে বলা হয় কি? টর। ঠিক আছে? টর বলতে সাধারণভাবে কি বোঝায়? যে চারপাশের মৃদু ঢালু এলাকার উপর প্রস্তরময় হঠাৎ উঁচু ভূভাগকে টর বলে। ঠিক আছে, চারপাশে মৃদু ঢালু এবং হঠাৎ উঁচু ভূভাগকে বলা হয় টর। আর ক্যাসল ক্যাপিজ কি? এটা যখন ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে, এই যে তৃতীয় পর্যায়ে সরে গিয়েছে, সমস্ত কিছু সরে গিয়েছে, তৃতীয় পর্যায়ে কি হচ্ছে? তৃতীয় পর্যায়ে, এই তৃতীয় পর্যায়ে কোনো কিছু আর থাকছে না, এই যে ছোট ছোট খণ্ডগুলো টর, আর আরো ক্ষয়প্রাপ্ত হয়ে যখন সরে যাবে টরগুলো, তখন যে এইরকম উলম্বভাবে দাঁড়িয়ে থাকবে অংশগুলো, গম্বুজ আকৃতির দাঁড়িয়ে থাকবে, বোল্ডার স্তূপে দাঁড়িয়ে থাকবে, তখন তাকে বলা হয় কি? ক্যাসল ক্যাপিজ। এটা কোথায় হবে বিশেষ করে মনে রাখবে? মরুভূমিতে ইনসেলবার্জে। ঠিক আছে, কোথায় হবে? মরুভূমিতে ইনসেলবার্জ মানে বলতে চাইছি মরুভূমিতে বেশি হবে। ঠিক আছে, মরুভূমিতে ক্ষয়প্রাপ্ত হয়ে ছোট ছোট হলে তাকে টর বলে। আর ইনসেলবার্জ গভীরভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে বোল্ডার স্তূপে পরিণত হলে তাকে ক্যাসল ক্যাপিজ বলা হয়। ক্যাসল ক্যাপিজ বলা হয়। ঠিক আছে, এরপরে আমাদের আছে কি ভূমিরূপ? এরপরে আমাদের আছে বর্নহার্ড।
ঠিক আছে। এই বার্নহার্ড ও ইনসেলবার্গ ক্ষয়প্রাপ্ত হয়ে মোটামুটি তৈরি হয়। সাধারণভাবে যদি বলা হয় 8 নম্বর ভূমিরূপ হলো বার্নহার্ড। বার্নহার্ড বা ইনসেলবার্গ, বার্নহার্ড এবং ইনসেলবার্গ। ইনসেলবার্গ বা এবং বার্নহার্ড। এখানে ছবিটা দেখাই, তবে ছবি দেখলে ভালো করে বুঝতে পারবে। দেখো এখানে দেখো বার্নহার্ড কি করে তৈরি হচ্ছে। এইখানে একটা জায়গা, সেখানে আবহবিকার হওয়ার পরে এইরকম ফাটল হয়েছে, যেমন করে আমরা একটু আগেই দেখলাম যেখানে টর এবং ক্যাসল ক্যাপিস তৈরি হচ্ছে, সেরকমই এরকম ক্ষয়প্রাপ্ত হচ্ছে, ফাটল তৈরি হচ্ছে, এরকম শিলা ফাটল হচ্ছে। ফাটল হওয়ার পরে এই যে এই অংশটা যেখানে লেখা আছে সেইটাকে বলা হচ্ছে কি আবহবিকারগ্রস্ত শিলা। এই যে ডট ডট দেওয়া আছে এইগুলো নরম হয়ে গেছে, শিলা নরম হয়ে ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে ধীরে ধীরে। ঠিক আছে, ক্ষয়প্রাপ্ত হয়ে একটা মৃদু ঢালু সমভূমি তৈরি করলো, যেটাকে বলছে পেডিমেন্ট। এটাকে বলছে পেডিমেন্ট। আর এর নিচে এই যে ক্ষয়প্রাপ্ত এই অংশগুলো, ঠিক আছে, টিলার মতো দাঁড়িয়ে আছে, এইগুলো এক একটা টরি, ঠিক আছে। এই টরগুলোই যদি একটু বড় থাকে তখন সেটাকে বলা হয় ইনসেলবার্গ। ঠিক আছে, এই টরগুলো যদি একটু বড় থাকে তখন সেটাকে বলা হবে ইনসেলবার্গ। অর্থাৎ ইনসেলবার্গ আগে ছিল, এইগুলো ছোট ছোট হয়ে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, এইগুলোই বলা হচ্ছে কি টর। তাই এই যে ওপরের অংশটা ক্ষয়প্রাপ্ত হয়ে গেল, ঠিক আছে, এই ওপরের অংশ এইগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে গেল, ভেতরের কঠিন শিলা দাঁড়িয়ে রইল। এটা কি টোটালটা, এই টোটালটা একটা কঠিন শিলা। এই কঠিন শিলাটাকেই বলা হচ্ছে কি ইনসেলবার্গ। ক্ষয়প্রাপ্ত হয়ে যাওয়ার পরে মরু অঞ্চলে যেটা দাঁড়িয়ে আছে সেটাকে বলা ইনসেলবার্গ। আরো ক্ষয়প্রাপ্ত হলে তৈরি হয় কি আরো ক্ষয়প্রাপ্ত হলে তৈরি হয় টর। টরটা যদি আরো ক্ষয়প্রাপ্ত হয় তখন গম্বুজাকৃতিতে পরিণত হলে সেটাকে কি বলবো, বার্নহার্ড। এই যে এখানে দেখো যে এরকম ক্ষয়প্রাপ্ত হচ্ছে ধীরে ধীরে, ক্ষয়প্রাপ্ত হওয়ার পরে এই যে এই জায়গাটা এরকম গম্বুজ আকৃতিতে পরিণত হলো। যদি ছোট ছোট ক্ষয়প্রাপ্ত হয়ে শিলা টুকরো হতো তখন তাকে বলা হতো টর। ঠিক আছে, আর সেটা যদি বোল্ডার স্তূপে পরিণত হতো তাকে বলা হতো ক্যাসল ক্যাপিজ। তাই এখানে পার্থক্যটা মনে রাখবে, যখন ইনসেলবার্গ একটা ক্ষয় না পাওয়া শিলা মরুভূমিতে, ঠিক আছে, ইনসেলবার্গ হলো ক্ষয়প্রাপ্ত না হওয়া কঠিন শিলা। আগে লিখে নি, তারপর পরপর এক এক সঙ্গে পার্থক্যটা বলে দেবো। ইনসেলবার্গ হলো মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে দাঁড়িয়ে থাকা কঠিন শিলা। মরু ক্ষয়চক্রে শেষ পর্যায়ে দাঁড়িয়ে থাকা কঠিন শিলা। শেষ পর্যায়ে কঠিন শিলা অর্থাৎ শেষ পর্যায়ে কি তৈরি হয়, শেষ পর্যায়ে তৈরি হয় মরু অঞ্চলে। মনে রাখবে মরু অঞ্চলের শেষ পর্যায়ে কি তৈরি হয়, শেষ পর্যায়ে তৈরি হয় মৃদু ঢালু সমভূমি, যাকে বলা হয় পেডিমেন্ট।
এই পেডিমেন্টের ওপরে যেগুলো কঠিন শিলা দাঁড়িয়ে থাকে পেডিমেন্টের ওপরেই, তাকেই বলা হয় কি, তাকেই বলা হয় ইনসেলবার্জ। আর ইনসেলবার্জ যদি ক্ষয়প্রাপ্ত হয়, ইনসেলবার্জ ক্ষয়প্রাপ্ত হলে ইনসেলবার্জ ক্ষয়প্রাপ্ত হলে এবং ছোট ছোট টুকরো পরিণত হলে তাকে বলে টর। আর এখানে আরেকটা কথা, ইনসেলবার্জ কথার অর্থ কি? ইনসেলবার্জ কথার অর্থ হলো দ্বীপশৈল। ইনসেলবার্জ কথার অর্থ হলো দ্বীপশৈল। ঠিক আছে, ইনসেলবার্জ কথার অর্থ মনে রাখবে দ্বীপশৈল। এটা প্রথম ব্যবহার করেছিল শব্দটা এস প্যাসার্জ, নামটা মনে রাখবে, এস প্যাসার্জ এই দ্বীপশৈল কথাটি প্রথম ব্যবহার করে, অর্থাৎ ইনসেলবার্জ কথাটি দ্বীপশৈল অর্থাৎ ইনসেলবার্জ কথাটি প্রথম ব্যবহার করে। ইনসেলবার্জ শব্দটা প্রথম ব্যবহার করে মনে রাখবে এস প্যাসার্জ। ঠিক আছে, ইনসেলবার্জ কথাটি প্রথম ব্যবহার করে কি বললাম, এস প্যাসার্জ। এখানে নিয়ে নি লেখাটা, তাহলে সমস্যা হবে না। এস প্যাসার্জ, ঠিক আছে, ইনসেলবার্জ শব্দটা প্রথম ব্যবহার করে। এরপরে টর পরিণত হয়ে গেল ছোট ছোট, যদি ইনসেলবার্জ টুকরো টুকরো হয়। এরপরে যখন ইনসেলবার্জ আরো ক্ষয়প্রাপ্ত হবে, ইনসেলবার্জ আরো ক্ষয়প্রাপ্ত হয়ে গম্বুজাকার ঢিবিতে পরিণত হলে তাকে বলে বর্ন হার্ড। ঠিক আছে, আর ইনসেলবার্জ গভীরভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে বোল্ডার স্তূপে পরিণত হলে ইনসেলবার্জ বোল্ডার স্তূপে পরিণত হলে তাকে বলা হয় ক্যাসল ক্যাপিজ। ঠিক আছে, তবে আমরা প্রথম থেকে আরেকবার বলি, ইনসেলবার্জ কোথায় তৈরি হবে? ইনসেলবার্জ তৈরি হবে মরু অঞ্চলে, মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে। মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে কি তৈরি হয়? একটা সমভূমি তৈরি হয়, সমভূমি বা সমপ্রায় ভূমি। এই সমপ্রায় ভূমি, মৃদুঢালু সমপ্রায় ভূমিকে কি বলা হয়? পেডিমেন্ট। ইনসেলবার্জ কি? কঠিন শিলা একটা। ঠিক আছে, আর ইনসেলবার্জ শব্দটার অর্থ কি? দ্বীপশৈল। ইনসেলবার্জ কথাটি প্রথম ব্যবহার করে এস প্যাসার্জ। ইনসেলবার্জ ক্ষয়প্রাপ্ত হয়ে কি তৈরি হয়? ছোট ছোট টুকরোতে পরিণত হলে তাকে বলা হয় টর, যেটা আমরা একটু আগে দেখলাম, বা এইখানেও দেখতে পাচ্ছ যে ছোট ছোট টুকরোতে পরিণত হয়েছে এই যে এইগুলো। ঠিক আছে, আর ইনসেলবার্জ যখন আরো ক্ষয়প্রাপ্ত হয় এবং গম্বুজ আকারে পরিণত হয় তখন তাকে বলে বর্নহার্ড। আর ইনসেলবার্জ বোল্ডার স্তূপে যদি পরিণত হয় আরো ক্ষয়প্রাপ্ত হয়ে, তখন তাকে বলা হয় ক্যাসল ক্যাপিজ। এই কটা হলো আবহবিকারের ফলে সৃষ্ট ভূমিরূপ। আর আমাদের শেষ ভূমিরূপ একটা আছে, কি শেষ ভূমিরূপ একটা আছে আমাদের মনে রাখতে হবে, ইচ প্লেন। এই ভূমিরূপটা ভীষণ গুরুত্বপূর্ণ, মনে রাখবে। ইচ প্লেন বলতে বোঝায়
যে কোন একটা জায়গায় বারবার আবহবিকারগ্রস্ত হচ্ছে, নিচের শিলাস্তরটা বাইরে বেরিয়ে আসছে, বারবার আবহবিকারগ্রস্ত হচ্ছে, নিচের শিলাস্তরটা বাইরে বেরিয়ে আসছে, ঠিক আছে, দিয়ে একটা সমতল ভূমি সৃষ্টি করছে। এটাকে বলা হয় কি ইচ প্লেন। কত নম্বর ভূমিরূপ আমাদের? 9 নম্বর ভূমিরূপ হলো ইচ প্লেন। মনে রাখবে বারবার আবহবিকারগ্রস্ত হচ্ছে, নিচে শিলাস্তরটা বাইরে বেরিয়ে আসছে, ইচ প্লেন। ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিরূপ একটা, ঠিক আছে। এখানে শুনবে যে আবহবিকার প্রক্রিয়ায় সৃষ্ট রেগোলিথ একবার তৈরি হচ্ছে, দিয়ে কি হচ্ছে, পুনরায় কঠিন শিলাস্তর বাইরে বেরিয়ে আসছে। একবার আবহ বিকার হচ্ছে, দিয়ে তারপরে তৈরি হচ্ছে কি রেগোলিথ। এরপর রেগোলিথ কি হচ্ছে, অপসারিত হচ্ছে। রেগোলিথ অপসারিত হয়ে নিচের শিলা স্তর উন্মুক্ত হচ্ছে, ঠিক আছে। আবার আবহবিকার হচ্ছে, আবার আবহবিকার হচ্ছে, আবার রেগোলিথ তৈরি হলো, রেগোলিথ তৈরি হলো, আবার অপসারিত হলো, অপসারিত হলো। এমনই এমনই ক্রমান্বয়ে এমনই ক্রমান্বয়ে এমনই ক্রমান্বয়ে কি হয়, চলতে থাকে, এমনই ক্রমান্বয়ে চলতে থাকে, ঠিক আছে। যার ফলে কি হচ্ছে, যে কঠিন শিলার ওপর বিভিন্ন তলদেশে একটা সমতল ভূমি তৈরি হচ্ছে, বোঝা গেছে। অর্থাৎ আবহবিকার হচ্ছে, আবার রেগোলিথ তৈরি হলো, অপসারিত হয়ে গেল, আবার নিচের শিলাস্তর, এখানে মনে রাখবে নিচের কঠিন শিলাস্তর, নিচের কঠিন শিলাস্তর উন্মুক্ত হচ্ছে, আবার আবহবিকার হচ্ছে, এ আবার অপসারিত হলো, এমনই ক্রমান্বয়ে চলতে থাকছে। এবং ধীরে ধীরে জায়গাটা কি হচ্ছে, ধীরে ধীরে জায়গাটি যে সমতল ভূমি গড়ে উঠছে, যে ধীরে ধীরে জায়গাটি যে সমতল ভূমি গড়ে উঠছে, তাকেই আমরা চাঁচনতল বা ইচ প্লেন বলবো, ঠিক আছে। ক্রমান্বয়ে আবহবিকার চলছে আর নিচের শিলাস্তর বাইরে বেরিয়ে আসছে, আবার আবহবিকারগ্রস্ত হচ্ছে, ঠিক আছে। আরো ভূমিরূপ তৈরি হয়, তার মধ্যে বলা যেতে পারে আমরা কাস্ট ভূমিরূপে পড়ব। আর একটা ভূমিরূপ বলে দিই, কাস্ট ভূমিরূপ। চুনাপাথরযুক্ত অঞ্চলে ভৌমজল, চুনাপাথরযুক্ত অঞ্চলে ভৌমজল অর্থাৎ কাস্ট ভূমিরূপ কোথায় গড়ে ওঠে, চুনাপাথর প্লাস ভৌমজল প্লাস কার্বন ডাই অক্সাইড মিলে ভূমিরূপ তৈরি করে, ঠিক আছে। যেমন হতে পারে চুনাপাথর যুক্ত অঞ্চলে আমরা যখন কাস্ট ভূমিরূপ পড়ব তখন ডিটেল আলোচনা করব, এখানে আর ডিটেল আলোচনা করার প্রয়োজন নেই, ঠিক আছে। চুনাপাথর যুক্ত অঞ্চলে ভৌমজল প্লাস CO2 মিলে, অর্থাৎ এখানে কোন প্রক্রিয়া কার্যকর হবে, এখানে কার্বনেশন 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 বা অঙ্গার যোজন প্রক্রিয়া কার্যকর হবে, ঠিক আছে। তবে আমরা
সমস্ত ভূমিরূপ কটাই করে নিলাম, ইম্পর্টেন্ট যে আবহবিকারগ্রস্ত ভূমিরূপ। এরপরে আমরা আলোচনা করব যে পুঞ্জিত ক্ষয় সম্পর্কে। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আমি সিলেবাস ভিত্তিক সমস্ত ক্লাসগুলোই করানোর চেষ্টা করব। অনেকটা সময় কম হাতে, কিন্তু আমি চেষ্টা করব যাতে সব সিলেবাস ইম্পর্টেন্ট টপিকসগুলো কভার হয়ে যায়। ঠিক আছে? আমি পূর্ববর্তী বছরগুলিতে শিক্ষক নিয়োগের জন্য যে প্রশ্ন এসছে সেগুলো আলোচনা করছি, সেপারেট প্লেলিস্ট করা আছে, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। ঠিক আছে? তবে আজকের জন্য এটুকুই। এই ক্লাসে এরপরে পুঞ্জিত ক্ষয় আলোচনা করব। জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকবে।